নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর.sanchita চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য বিএমএস। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। এই নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলি সরাসরি পেয়ে যেতে পারে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে আমাদের শরীরে ইলেকট্রোলাইটগুলোর যদি স্বাভাবিক অবস্থায় যে পরিমাণে থাকা উচিত তার থেকে যদি কম থাকে অথবা যদি তার থেকে বেশি থাকে তাহলেই তাকে বলা হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। এবং এক্ষেত্রে কোন ইলেকট্রোলাইটটা বেশি রয়েছে বা কম রয়েছে, কতটা বেশি রয়েছে বা কম রয়েছে তার উপরে নির্ভর করে এর সিমটমসগুলো আমরা দেখতে পাই। তবে ওভারঅল যে সিমটমসগুলো দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে সিভিয়ার পর্যায়ে গেলে একটা কনফিউশন হতে পারে এবং হার্টের যে রিদিম সেক্ষেত্রে একটা অস্বাভাবিকতা দেখা দিতে পারে, মাসেল স্প্যাজম হতে পারে, মাসেল পেইন হতে পারে। এই ধরনের সমস্যাগুলো বা সিমটমসগুলো কিন্তু আমরা দেখতে পাই। ইলেকট্রোলাইটস জেনারেলি আমাদের শরীরে তৈরি হয় এবং সেটা ছাড়াও এটা আমরা খাদ্যের মাধ্যমে নিতে পারি অথবা এটা আমরা পানীয়ের মাধ্যমে নিতে পারি, প্রয়োজনে এটাকে আমরা সাপ্লিমেন্টের মাধ্যমেও কিন্তু এটা আমরা নিতে পারি। এটা ওভারঅল আমাদের ব্লাড, ইউরিন বা বডি ফ্লুইড তাকে মেনটেন করতে সহায়তা করে, নার্ভ এবং মাসেলকে স্বাভাবিক তার কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে, হার্টের রিদিমকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। এবারে বলি ইলেকট্রোলাইট কোনগুলো। এর মধ্যে রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড, ফসফেট, বাইকার্বনেট প্রভৃতি। তার মধ্যে সোডিয়াম এটা আমাদের বডি ফ্লুইডকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। তাছাড়া এটা মাসেল এবং নার্ভ যাতে সঠিকভাবে কাজ করে সেদিকটা লক্ষ্য রাখে। পটাশিয়াম এটা হার্টের স্বাভাবিক রিদিমকে বজায় রাখতে সাহায্য করে। এটা ছাড়া এটা মাসেল এবং আমাদের নার্ভের কার্যকারিতাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং মেটাবলিজমে সাহায্য করে, অর্থাৎ আমাদের সেলের মধ্যে যাতে পুষ্টি জাতীয় পদার্থ সঠিকভাবে সরবরাহ হয় এবং বর্জ্য পদার্থগুলো যাতে বেরিয়ে যায় সেই দিকটা লক্ষ্য করে। ক্যালসিয়াম আমাদের শরীরে যে ব্লাড ভেসেলসগুলো রয়েছে সেটা কনস্ট্রিক্ট হতে এবং এক্সপ্যান্ড হতে সহায়তা করে, অর্থাৎ ব্লাড প্রেশারকে এটা মেনটেন করে। এরপরে বলবো যে ক্লোরাইড এটা ব্লাড লেভেলটাকে, হেলদি ব্লাড লেভেল বা ব্লাড প্রেশার এবং অন্যান্য ফ্লুইডকে স্বাভাবিক রাখতে সাহায্য করে, তার যে স্বাভাবিকত্ব সেটাকে বজায় রাখতে সাহায্য করে। এরপরে বলবো যে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম এটা আমাদের বোন এবং টিথ তার গ্রোথ বা ডেভেলপমেন্টকে সহায়তা করে। ফসফেট এটা আমাদের স্কেলিটাল সিস্টেমকে সাপোর্ট করে এবং বাইকার্বনেট এটা আমাদের ব্লাডের মধ্যে পিএইচকে বজায় রাখতে সাহায্য করে। যদি সোডিয়ামটা স্বাভাবিকের তুলনায় বেশি হয় তাহলে তাকে হাইপারনেট্রিমিয়া, কম হলে তাকে হাইপোনেট্রিমিয়া বলা হয়। এবং এটা পটাশিয়ামের ক্ষেত্রে এটা হাইপারক্যালামিয়া, হাইপোক্যালামিয়া, হাইপার ক্যালসিমিয়া, ক্যালসিমিয়া, হাইপার ম্যাগনেসিমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া, হাইপার ক্লোরেমিয়া, হাইপোক্লোরেমিয়া এগুলোকে বলা হয়ে থাকে। এবারে বলি কি কারণে আমাদের এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়। প্রথম কারণ যেটা সেটা হচ্ছে ডিহাইড্রেশন। যদি কারুর অনেকটা সময় ধরে ডায়রিয়া হয়, পাতলা পায়খানা তার সাথে বমি থাকে, তাহলে আমাদের শরীরের ফ্লুইডের পরিমাণ কমে যায়, সেই সাথে সাথে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়ার একটা সম্ভাবনা থাকে। অতিরিক্ত সোয়েটিং, কেউ যদি অতিরিক্ত পরিমাণে ঘেমে যায়, গরমকালে সূর্যের আলোতে বা অতিরিক্ত গরমের মধ্যে অনেকটা বেশি সময় থাকে, সঠিকভাবে জল না খায়, অতিরিক্ত গরমে এক্সারসাইজ করে, যার ফলে সে অতিরিক্তভাবে ঘেমে যায়, এই সমস্ত ক্ষেত্রে এটা হতে পারে। বার্নের ক্ষেত্রে হতে পারে, কিছু ক্যান্সারের ক্ষেত্রে হতে পারে, কার্ডিওভাস্কুলার কিছু সমস্যার জন্য হতে পারে, যেরকম ইরেগুলার হার্ট ফেলিওর বা হার্ট রিদিম যদি ইরেগুলার হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে, বা ব্লাড প্রেশার যদি বেড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে। এবং এটা অনেক সময় দেখা যায় যে কিডনি বা লিভারের কিছু সমস্যা হলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে। ইটিং ডিসঅর্ডার, সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডারের ক্ষেত্রে হতে পারে। কিছু মেডিসিনের সাইড এফেক্ট হিসেবে হতে পারে, যেরকম কিছু অ্যান্টিবায়োটিক ড্রাগ, কিছু কেমোথেরাপির কিছু ড্রাগ, কর্টিকোস্টেরয়েড বা কিছু ল্যাক্সেটিভ বা ডায়ুরেটিক জাতীয় মেডিসিন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই ধরনের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে। তো এবারে বলবো যে কি ধরনের সিমটমস আমরা দেখতে পাই। দেখুন, মাইল্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে অনেক সময় কোনো সিমটমস কিন্তু দেখতে পাওয়া যায় না, কিন্তু এর প্রধান সিমটমস যেটা সেটা হচ্ছে এক্ষেত্রে ডিহাইড্রেশনের যে সিমটমসগুলো সেগুলো কিন্তু বুঝতে পারা যায়। এবং সেই সাথে সাথে একটা কনফিউশন হয়, একটা ইরিটেশন হয় এবং মানুষ পরিবেশের সঙ্গে তার যে সম্পর্কটা সেটা সঠিকভাবে কিন্তু সে বজায় রাখতে পারে না।
এবং এর সাথে সাথে এক্ষেত্রে যে হার্টের রিদিম সেখানে একটা অস্বাভাবিকতা দেখতে পাওয়া যায়, একটা হেডেক হতে পারে, ভীষণ ক্লান্ত ভাব অনুভূত হয় মানুষের, এক্ষেত্রে একদমই উঠতে পারছে না, উঠে বসতে পারছে না, মাসেল পেন হয়, মাসেল স্প্যাজম হয়, এগুলো এক্ষেত্রে দেখতে পাওয়া যেতে পারে। হার্টের রিদিম ইরেগুলার হতে পারে এবং হাত এবং পা অবশ হয়ে যাওয়া, হাতের আঙুল পায়ের আঙুলে একটা ঝিনঝিন করা, অবশ হয়ে যাওয়া ভাব, টিংলিং বা নার্ভনেস, এগুলো কিন্তু এক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এবার আপনি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়েছে এটা কিভাবে বুঝবেন বা এর ডায়াগনোসিস কিভাবে হবে? এটা ব্লাডের ইলেকট্রোলাইট প্যানেল চেক করলেই কিন্তু এটা বুঝতে পারা যায় যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়েছে। এবারে বলবো এর ট্রিটমেন্ট। দেখুন, এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কিন্তু সিভিয়ার পর্যায়ে গেলে এটা কিন্তু লাইফ থ্রেটনিং পর্যায়ে যেতে পারে এবং সেক্ষেত্রে এটা যে সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, কোমা হতে পারে, ডেথ হতে পারে। তো সেই জন্য এর প্রধান ট্রিটমেন্ট হচ্ছে যখনই কারোর ডায়রিয়া হয়েছে বা ভমিটিং হয়েছে যত দ্রুত সম্ভব তাকে ওআরএস দিতে হবে, অর্থাৎ যে ডিহাইড্রেশনটা হয়ে গেছে সেটাকে কারেকশন করতে হবে। ওআরএস বাজারে পাওয়া যায় প্যাকেট করে এবং সেটা 1 লিটার জলের মধ্যে একটা প্যাকেট দিয়ে ভালোভাবে গুলে নেবেন এবং যখনই সে টয়লেটে যাচ্ছে ফিরে আসার পরে হাফ কাপ করে তাকে ওআরএস দিতে থাকুন। তাহলে কি হচ্ছে, তার এই যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এটা কারেকশন হবে, তারপরে তার ডায়রিয়া বা ভমিটিং এর জন্য ট্রিটমেন্ট করতে পারেন। এক্ষেত্রে কিন্তু মেডিকেল ইমার্জেন্সি হবে না। এবং অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত পরিমাণে এই ডিহাইড্রেশন হবার পরে হসপিটালাইজড করতে হতে পারে এবং সেক্ষেত্রে ফ্লুইড দেওয়া হয়, আইভি ফ্লুইড দেওয়া হয়, আইভি মেডিকেশন দেওয়া হয়, যাতে তার এই ডিহাইড্রেশনের যে কারেকশনটা বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স সেটা হয়েছে সেটাকে যাতে ঠিক করা যায়। তো এটাই হচ্ছে মেন ট্রিটমেন্ট। অর্থাৎ কারোর যদি এই ধরনের কোনো সমস্যা হয়, ডিহাইড্রেশন হচ্ছে, তাহলে তাকে ওআরএস দিতে হবে। এছাড়া একটা জিনিস মাথায় রাখবেন, অতিরিক্ত গরমে যদি আপনি কখনো বাইরে বেরোন সঙ্গে জল রাখবেন এবং ফ্লুইডের পরিমাণটা বেরোবেন বাড়িয়ে দেবেন আর কি, ফ্লুইডের পরিমাণটা সেটাকে বাড়িয়ে দেবেন এবং যখনই বাড়ির বাইরে বেরোচ্ছেন ছাতা টুপি এগুলো ব্যবহার করবেন। অতিরিক্ত রোদ দূরে কখনোই থাকবেন না এবং যে ফ্লুইডটা বেশি পরিমাণে খেতে বলছি জল ছাড়া, সেটা ডাবের জল, ডাবের জল ভীষণ ভালো কাজ করে, সব সময় আপনি প্রতিদিন একটা করে ডাবের জল খেতে পারেন। এছাড়া ফল সবজি এগুলোর মধ্যে কিন্তু ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটাকে এটা কারেকশন করতে সাহায্য করে, যেরকম আলু, টমেটো, ব্রকলি, পালং শাক এবং অ্যাভোকাডো, বিভিন্ন ধরনের ফল সবজি যে সিজনে যেটা পাওয়া যায় সেগুলোকে আপনি খেতে পারেন। আর সাপ্লিমেন্ট সেটা প্রয়োজন হলে ডক্টর আপনাকে সাপ্লিমেন্ট দিয়ে দেবে, সেটাকে আপনি খেতে পারেন। এবং একটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের ডিহাইড্রেশনের যে কারেকশনটা আমরা বলছি সেক্ষেত্রে কিন্তু সফট ড্রিঙ্কস বা সোডা ওয়াটার এগুলো কিন্তু কাজ করে না। যে কোনো ন্যাচারাল যে ওয়াটার যেগুলো বললাম আমি, ডাবের জল বা বেলের শরবত বা ছাতুর শরবত, এই ধরনের জিনিসগুলো দই দিয়ে ঘোল বানিয়ে খেলেন বা গরমকালে যে সমস্ত জুসি ফ্রুটগুলো পাওয়া যায় তার জুস, এগুলোকে আপনি খেতে থাকবেন। পরিশেষে একটা কথাই বলবো যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কিন্তু সেই মাত্রায় গেলে, সেই জায়গায় গেলে এটা কিন্তু মেডিকেল এমার্জেন্সি হতে পারে। যখনই দেখছেন যে কোনো মানুষের ডায়রিয়া হয়েছে বা বারে বারে সে পায়খানায় যাচ্ছে বা তার ভমিটিং হয়েছে, তখন কিন্তু তাকে ওআরএস দিতে থাকুন। তাহলে তারপরে তার ট্রিটমেন্টটা আস্তে আস্তে করতে থাকুন, তাহলে সেটা এই লাইফ থ্রেটনিং পর্যায়ে কিন্তু যাবে না। তাহলে বন্ধুরা আজ এই অবধি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।